প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। আপনারা ভালো আছেন? আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আপনারা জানেন 17ই মে পালিত হয়ে গেল বিশ্ব রক্তচাপ দিবস। আসলে রক্তচাপ আমরা কখন বলবো, লো ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার চিকিৎসা কি, কত মাপতে হয়, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। আমাদের সাথে আছেন প্রফেসর আব্দুল্লাহ আল শাফি মজুমদার, তিনি প্রাক্তন পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আব্দুল্লাহ আল শাফি মজুমদার 1956 সালের 16ই ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন এই দেশ বরেণ্য চিকিৎসক। ঢাকা কলেজিয়েট স্কুল এবং ঢাকা কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি। 1982 সালে তিনি কর্মজীবনের শুভ সূচনা করেন। ঢাকা মেডিকেল কলেজ, আইপিজিএমআর এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন তিনি। অত্যন্ত সুনামের সাথে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি। বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে কনসালটেন্ট হিসেবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। স্যার, এই তো 17 মে আপনারা পালন করলেন বিশ্ব রক্তচাপ দিবস। আসলে এইবারের প্রতিপাদ্য বিষয়টি কী ছিল? এবারের প্রতিপাদ্য ছিল মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। বাংলা যদি বলি যে আপনার রক্তচাপকে সঠিকভাবে নির্ণয় করুন, তা নিয়ন্ত্রণ করুন এবং দীর্ঘজীবী হন। অ্যাকুরেটলি মাপা, এটা কিভাবে? এটা কিন্তু গত কয়েক বছর ধরে এই উচ্চ রক্তচাপ দিবসের একটা স্লোগান হিসাবে আসছে যে অ্যাকুরেটলি মানে সঠিকভাবে রক্তচাপ মাপতে হবে। আমাদের সঠিকভাবে মাপার জন্য কতগুলি পদ্ধতি বলা আছে, যে একজনকে এসে প্রথমে রেস্ট নিতে হবে, রিল্যাক্সড হতে হবে অন্তত 5 মিনিট। তারপর তাকে সুন্দরভাবে বসতে হবে, হাতটা টেবিলের বরাবর রাখতে হবে, যেই টেবিলের উপর আমার ব্লাড প্রেশারের যন্ত্রটা থাকবে। আমার কিন্তু কোনো রকমের প্রস্রাবের চাপ বা অন্য চাপ থাকতে পারবে না, তাইলে কিন্তু প্রেশারটা বেড়ে যেতে পারে। তারপর ধূমপান যেন অন্তত আধা ঘন্টা আগে, যেন আমরা ধূমপান যারা করে তারা আধা ঘন্টা আগে করবে, আধা ঘন্টার মধ্যে আমরা প্রেশার মাপব না। এইরকম কতগুলি জিনিস আছে। তারপর যন্ত্রটা আপনাকে সঠিক যন্ত্র হতে হবে। আজকাল সমস্ত দুনিয়াতেই ডিজিটাল মেশিনটাকেই অ্যাপ্রুভ করা হয়েছে। আপনাকে মেশিনটা ভ্যালিডেটেড হইতে হবে যে মেশিনটা সঠিক। কাজেই আমরা বাজার থেকে একটা দোকান থেকে কিনে আনলাম তাইলে হলে চলবে না। আপনাকে এনে দেখবেন যে ওখানে যে কিউআর থাকে তার দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি এটা কি অ্যাপ্রুভ মেশিন। আপনাকে অ্যাপ্রুভ মেশিন দিয়ে মাপতে হবে। তারপর হলে এই যে কাফ যে জড়াই, এটাও কিন্তু একটু মোটা মানুষের জন্য আমাদের একটু চওড়া কাফ লাগে, আর চিকন মানুষের জন্য একটু ছোট কম চওড়ার কাফ লাগে। এগুলিও কিন্তু অনেক ম্যাটার করে কেন? আমরা যখন আপনার উচ্চ রক্তচাপ হয়েছে বা উচ্চ রক্তচাপ আছে এটা যখন রোগীকে বলবো, আমাদেরকে কিন্তু খুব সঠিকভাবে, আমাদের খুব কনফিডেন্টলি বলতে হবে যে হ্যাঁ আপনার উচ্চ রক্তচাপ হয়েছে। কারণ উচ্চ রক্তচাপ হলে একটা দীর্ঘমেয়াদী একটা চিকিৎসার মধ্যে যেতেই হবে, না যে উপায় নাই। সেই জন্যে এই উচ্চ রক্তচাপ যে হয়েছে এটার মেজারমেন্টটা আমাদের খুব সঠিকভাবে করতে হবে, ক্যাজুয়ালি করা চলবে না। এখন স্যার কেউ আছে স্যার পারদের মিটার দিয়ে মাপে, কেউ আছে স্যার আপনার যেটা নর্মাল মিটার দিয়ে মাপে, আবার কেউ আছে ডিজিটাল মিটার। আপনি বলছেন ডিজিটাল অবশ্যই ভ্যালিডেটেড হতে হবে। স্যার অন্য যে মেশিনগুলো কোনো তারতম্য হয়? পারদের মেশিনটা সম্বন্ধে ছিল যে এটা খুব অ্যাকুরেটলি মেজার করতে পারে এরকম বলা হতো, কিন্তু যেহেতু পারদ একটা ক্ষতিকারক পদার্থ, ধাতু, কোনো কারণে যদি ওই গ্লাসের ওটা ভেঙে যায় যেখানে পারদ থাকে, তাহলে কিন্তু এটা একটা ক্ষতিকর একটা দিক আছে। এই জন্য কিন্তু পারদের মেশিনটাকে এখন আর আমাদেরকে ডিসকারেজ করা হয় যে ওইটা ব্যবহার করা যাবে না। আর অ্যানোরয়েড তো আসলে ওই যে ওটা তো একটা স্প্রিংয়ের মধ্যে ঘুরে, ওটা একটু জং হইলে, একটু পুরানো হইলে স্প্রিংটা তো অবশ্যই যতই ভালো মেটালের হোক কোনো এক সময় ওটা ভালো রিডিং দিবে না। এই জন্য ওটাকে এখন আর পছন্দ করা হচ্ছে না। এবং সব মিলিয়ে যে আজকাল এই অটোমেটেড ডিজিটাল মেশিনটাই স্ট্যান্ডার্ডাইজড হইতে হবে এটাকে। আসলে আমরা উচ্চ রক্তচাপ কখন বলবো? যেই রক্তচাপের একটা লেভেল ক্রস করলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি আক্রান্ত হয়, সেই লেভেলটাকে আমরা উচ্চ রক্তচাপের শুরু বলবো। এটা আমি থিওরিটিক্যালি বললাম।
এটা অঙ্ক দিয়ে হিসাব আছে যে সাধারণত 130-80 এর নিচে থাকাটা হলো স্বাভাবিক প্রেশার, এর উপরে হলে বুঝতে হবে যে আপনি যে প্রেশারটা একটু বাড়ছে। আর 140 আর 90 অথবা তার বেশি হলে আপনি উচ্চ রক্তচাপ বলবেন, 140-90 অথবা তদূর্ধ্ব হলে আপনি উচ্চ রক্তচাপের রোগী, এটা ধরে নিতে পারি, ইররেসপেক্টিভ অফ এইজ অ্যান্ড সেক্স। এটা কিন্তু আমাদের অনেকের ভুল ধারণা যে বয়স্ক লোকের প্রেশার বোধে এমনিই বেশি থাকবে না, এটা কিন্তু অ্যাডাল্ট লোকের জন্য, বাচ্চাদের জন্য হিসাব আলাদা, 16 বছর বা 18 বছর নিচে যাদের বয়স ওদের এই ফিগারটা প্রযোজ্য নয়। কেউ কেউ বলছে যে আমি তো বাসায় প্রেশার নর্মাল পেলাম, আপনি মাপলেন আমার প্রেশারটা বেশি। হ্যাঁ, আমরা এটাকে হোয়াইট কোট হাইপারটেনশন মানে ডাক্তারদের চেম্বারে আসলে বা ডাক্তারের যখন মাপে তখন প্রেশারটা বেড়ে যায়। তো এই জন্যে কোথাও কোথাও বলে প্যারামেডিক দিয়ে মাপলে নাকি ভালো, বা নার্সরা যখন মাপে ওইটা ওই বাড়াটা আর হয় না। কাজে এটা কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, 10-15% রোগীর ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন মাপি তখন বেশি, কিন্তু বাসায় রোগী যখন মাপে তখন দেখা যায় এটা স্বাভাবিক আছে। এটাকে হোয়াইট কোট হাইপারটেনশন বলি, কিন্তু এটাও কিন্তু আপনার নজরদারির দরকার আছে। আপনি বাসায় নর্মাল আমি বেশি পাই তার মানে যে আপনি খুশি থাকবেন যে না তাইলে আর চিকিৎসা দরকার নেই তা না, কিন্তু এটারও নজরদারি ব্যাপার, অবজারভেশন যে আসলে কি হচ্ছে। আর আজকাল আমাদের দুটো পদ্ধতি আছে, একটা হোম ব্লাড প্রেশার মনিটরিংয়ের একটা, যে আপনি নিজে বাড়িতে একটা সার্টেন পিরিয়ড অন্তর অন্তর মাপলেন, মেপে লিখে রাখলেন, একে হোম ব্লাড প্রেশার মনিটরিং বলি। আর একটা ব্লাড প্রেশার মনিটরিং আমরা করতে পারি অটোমেটিক, আমরা লাগিয়ে দিলাম কাফটা, সাথে একটা কি বলা যায় রেকর্ডার থাকলো, এটা 24 ঘন্টা ধরে আমরা প্রেশারটা মাপতে পারি। যে 24 ঘন্টার মধ্যে আপনার দিন যাচ্ছে রাত যাচ্ছে, উনি বিশ্রাম করছেন অথবা উনি খুব অ্যাক্টিভিটি করছেন, এই সব মিলিয়ে আমার কাছে 24 ঘন্টা একটা হিসাব আমরা রেকর্ডার থেকে আমরা প্রিন্ট আউট করি, দেখি আমরা যে তার অ্যাভারেজ ব্লাড প্রেশারটা কী। এইটা দ্বারাও কিন্তু আমরা অ্যাকুরেটলি ব্লাড প্রেশার মেজারমেন্টের একটা পদ্ধতি, এর দ্বারা আমরা বুঝতে পারি যে তাৎক্ষণিকভাবে হয়তো তার কম, কিন্তু দেখা গেল যে না ওভার দি ডে তার কিন্তু অ্যাভারেজ ব্লাড প্রেশার বেশি থাকে, তাহলে সে উচ্চ রক্তচাপ। মানে আপনি বলছেন যে 24 আওয়ার্স একটা মনিটরিং ব্লাড প্রেশার। ইদানিংকালে আমরা যেটা দেখছি স্যার, স্মার্ট ওয়াচে ব্লাড প্রেশার মাপা হচ্ছে এবং অনেকে এসে বলে আমার স্মার্ট ওয়াচে ব্লাড প্রেশার নরমাল। এটা আমরা মেডিকেলভাবে এটা কিন্তু আমরা ডিসকারেজ করব, কারণ এটা তো স্মার্ট ওয়াচ কোথায় ধরতেছে, এখানে একটা তাকে তো একটা রক্তনালীর উপর দিয়ে একটা হিসাব নিতে হয়, তাকে একটা ছোট রক্তনালীর উপর দিয়ে ওয়াচটা হিসাব নেয়, বা একটা ক্যাপিলারি পালসেশন থেকেও হিসাব নিতে পারে। কিন্তু এটাকে আমরা একটা স্ক্রিনিংয়ের জন্য হয়তো বা ভালো, আপনি একটু দেখলেন, কিন্তু এটা কিন্তু আবার আপনাকে অনেক সময় মনোরোগী তৈরি করে আর কি। আপনি মাঝে মাঝে দেখতেছেন একটু বাড়লো একটু কমলো, কাজে আমি অ্যাজ এ ফিজিশিয়ান অ্যাজ এ কার্ডিওলজিস্ট আমি এটা ডিসকারেজ করব। হাইপারটেনশন এটা আসলে কয় ধরনের হয়ে থাকে? আমাদের প্রেশার যখন হার্ট পাম্প করলো তখন একটা প্রেশারটা রাইজ করে, হার্ট তো তার বড় রক্তনালী ধমনী আওয়াটা দিয়ে পাম্প করলো যখন, তখন সারা শরীর রক্তটা চলে গেল, প্রেশারটা বাড়লো, এটাই হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। আবার যখন হার্টটা একটু পাম্প করার থেকে রিল্যাক্স করতেছে না ঠিক, পাম্প করাটা বন্ধ, কিন্তু সে তার আভ্যন্তরীণভাবে কিন্তু কাজ চলছে। যখন এই পাম্পটা বন্ধ থাকলো ওই সাময়িকভাবে তার রক্ত দেওয়াটা, তখন যে প্রেশারটা মেনটেন করে, কারণ প্রেশার কিন্তু সবসময় মেনটেন করতে হবে। এই রক্তচাপ দিয়ে আমাদের রক্তনালীর থেকে যত অক্সিজেন এবং বিভিন্ন পুষ্টি কিন্তু টিস্যুগুলিতে যায়, কাজে সব সময় রক্তনালীর মধ্যে একটা প্রেশার থাকতে হবে। তো যেই প্রেশারটা থাকে এই পাম্পের ইন বিটুইন দি পাম্প, সেটি হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আর ওই যখন পাম্পের সময় হয় ওইটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। স্যার মূলত স্যার সিস্টোলিক আর ডায়াস্টোলিক, আমরা যে উপরে যে প্রেশারটা পাই সেটা হলো সিস্টোলিক, আর নিচে যেটা পাচ্ছি সেটা হলো আমরা ডায়াস্টোলিক বলি। স্যার আপনি বলেছেন যে আপনাদের প্রতিবদ্ধ বিষয় থেকে যে সঠিকভাবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখুন, স্যার এই নিয়ন্ত্রণ রাখার উপায় কী স্যার? নিয়ন্ত্রণ রাখায় কয়েকটা উপায় আমি বলতে পারি, যে কি কারণে ব্লাড প্রেশার বাড়ে এটা কিন্তু অত ভালোভাবে আমরা জানি না। আমরা বেশিরভাগ জানি যে কতগুলি ফ্যাক্টরস আছে যেগুলি ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। তো তখন এগুলি কি বাড়িয়ে দিতে পারে? বেশি সোডিয়াম খাচ্ছেন আপনি, লবণ, পাতে যারা বেশি লবণ খায়, এটা কিন্তু স্টাডি করে প্রমাণিত, যারা বেশি লবণ খায় তাদের রক্তচাপ বাড়তে থাকে। যারা কম পটাশিয়াম খায়,
কম পটাশিয়াম মানে ওই ফল মূলে এগুলি কিন্তু প্রচুর পটাশিয়াম আছে। যারা কম পটাশিয়াম খায় তাদেরও কিন্তু রক্তচাপ বাড়তে থাকে। তাইলে সোডিয়াম আমার বেশি খেলে, পটাশিয়াম যদি খাবারে কম থাকে, এটা রক্তচাপ বৃদ্ধি করে আর কি। ওবেসিটি, মোটা মানুষের কিন্তু রক্তচাপটা বেশি থাকে। ওবেসিটি কমে আনেন, রক্তচাপ কমতে থাকবে। তারপর সেডেন্টারি লাইফ, আপনি কাজ করেন ডেস্কে বসে, কম্পিউটারে কাজ করেন, হাঁটাহাঁটি করেন না, এটাকে বলি আমরা সেডেন্টারি লাইফ। এটা কিন্তু উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে বাধা দেয়। বরং আমরা বাড়াইয়া দেয় না বলে যে রক্তচাপটাকে ভালো রাখার জন্য যে পদ্ধতি, সেটাতে এক্সারসাইজ থাকতে হবে। যখন ল্যাক অফ এক্সারসাইজ হলো, তখন আপনি দেখা গেল যে ওই ভদ্রলোক আস্তে আস্তে নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললো। তবে শব্দ দূষণ দ্বারা কিন্তু রক্তচাপ বাড়ে ক্রনিক্যালি। দেখা গেছে এটাও একটা স্টাডি, যে এয়ারপোর্টের কাছাকাছি, নেদারল্যান্ডের এয়ারপোর্টের কাছাকাছি একটা স্টাডি করে দেখা গেছে ওই এয়ারপোর্টের কাছাকাছি লোকদের হার্ট ডিজিজ এবং রক্তচাপটা বেশি। তার মানে এই শব্দ দূষণটা একটা, এগুলি আমাদেরকে অ্যাড্রেস করতে হবে কিন্তু। তো এগুলি দ্বারা যদি আমরা দূরে থাকতে পারি, তাইলে রক্তচাপটাকে আমরা আশা করি হয় একদম মানে নিয়ন্ত্রণে রাখতে পারবো, অথবা রক্তচাপ যে বয়সে হওয়ার কথা সেই বয়সে না হয়ে আরও বেশি বয়সে হবে আর কি। তখন আপা 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। স্ট্রেস মানে আসলে আমরা যে কাজকর্ম করছি সবাই খুব স্ট্রেসের মধ্যে, এনজাইটিতে থাকে অনেক সময়, বিষণ্ণতা, অনেক রাতে ঘুমাচ্ছে না, দিনে ঘুমাচ্ছে। ঘুম কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একদম হিসাব করা 6 থেকে 8 ঘন্টার মতো আপনাকে অবশ্যই ঘুমাতে হবে। আবার একটা স্টাডি বলছে 8 ঘন্টা বেশি ঘুমানোও খারাপ। তো যাই হোক, উচ্চ রক্তচাপের জন্য স্ট্রেস একটা ব্যাপার, কিন্তু বেশিরভাগ স্ট্রেসটা হলো অ্যাকুটলি বাড়ায়। যে আপনি আজকে খুব বিষণ্ণ আছেন অথবা আজকে খুব উত্তেজিত আছেন, আপনার প্রেশারটা বেড়ে যাবে। কিন্তু একদম সারা সময়ের জন্য বাড়ানোর কাজে স্ট্রেসটা অতটা রোল প্লে করে না। যেমন ধূমপান কিন্তু আপনার রক্তচাপকে বাড়ায়, ওই তাৎক্ষণিকভাবে বাড়ায়। কিন্তু একদম ওই ধূমপায়ী ব্যক্তি যে উচ্চ রক্তচাপের রোগী হয়ে যাবে, এরকম এখনও আমাদের কাছে প্রমাণ নাই। তবু আমরা ধূমপান বন্ধ করতে বলি, যেহেতু রক্তচাপ দ্বারা যে ক্ষতিগুলি হয়, ধূমপান ওই ক্ষতিগুলিকে বাড়িয়ে দেয়। হাইপারটেনশন এটা একটা নীরব ঘাতক ব্যাধির মতো কাজ করে। কেননা কেউ কিন্তু হাইপারটেনশনের জন্য ডাক্তার কাছে যায় না। আপনার ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে আপনারা তার প্রেশারটা নিয়ন্ত্রণ করেন, আর এটা কোনো লক্ষ্যও ছাড়া ওইভাবে বোঝা যায় না। তো এই বিষয়টি যদি বলতে চান। এটাই হলো সবচেয়ে করুণ দিক উচ্চ রক্তচাপের। এই উচ্চ রক্তচাপ একটা ব্যাপার, বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো উপসর্গ হয় না, যত বেশি হোক না কেন। লোকটা দিব্যি হেঁটে বেড়াচ্ছে। যদিও কোনো ব্যক্তি মাথা ব্যথা, মাথা ঝিমঝিম করা, খিটখিটে মেজাজ, এগুলি কিন্তু কারো হয়। তখন প্রেশার মেপে দেখা যায় যে তার উচ্চ রক্তচাপ। কিন্তু এই মেজাজ খারাপ বা মাথা ঝিমঝিম নিয়ে তো আর আমাদের কাছে ওইভাবে আসে না। কাজেই এর উপসর্গ নাই। কিন্তু উপসর্গ না থাকলে কী হবে? ওই যে আমি একটা মাত্রা বলেছি, যে দেখা গেছে যে 120-80 এর থেকে যত একটু করে বাড়তে থাকে প্রেশার, তখন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি আক্রান্ত হতে থাকে। কি অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হতে পারে? আপনি উপর থেকে আসেন, ব্রেন আক্রান্ত হতে পারে। আপনি স্ট্রোক শুনেন, যেটা হেমোরেজিক স্ট্রোক হোক অথবা রক্তনালী বন্ধ হয়ে যে স্ট্রোক হোক, দুটোই আপনার রক্তচাপের কারণে হতে পারে। চোখে আসেন, চোখে রেটিনোপ্যাথি করে ব্লিডিং করায়, অন্ধত্বর একটা কারণ এই উচ্চ রক্তচাপ। আপনি নিচে আসেন, হার্ট, এটা তো সবাই জানে যে উচ্চ রক্তচাপ একটা হার্ট ডিজিজের একটা বড় কারণ। তারপর আরও একটু নিচে যান, কিডনি। এই যে কিডনি রোগী দেখা যায় একটা করুণ পরিণতি হয় কিডনি রোগীদের, তো সেটা কিন্তু উচ্চ রক্তচাপ একটা বড় কারণ। যদিও দুই দিকই, কিডনি যখন আক্রান্ত হয় তখনও রক্তচাপ বাড়ে, আবার উচ্চ রক্তচাপের জন্য কিডনি ক্ষতি হয়। দুই দিকে তারা দুই ধারে কাটে। পায়ের রক্তনালীগুলি শুরু হয়ে যায়, একটু হাঁটতে গেলেই পায়ে ব্যথা হয়। এটা কিন্তু খুবই কষ্টকর একটা রোগ।
এই যে এগুলি সব উচ্চ রক্তচাপের জন্য। তার মানে তার উপসর্গ নাই, সে হয়তো নীরবে এই ক্ষতিগুলি হয়ে যাচ্ছে। আপনি আমার সামনে প্রথমে আসলো হার্ট অ্যাটাক নিয়ে, যে তখন দেখলাম উচ্চ রক্তচাপ। আগে কি মাপছেন? না, মাপি নাই, অথবা মাপছি আমি অত গুরুত্ব দেয়নি। স্যার এইখানটায় আমরা একটু আসি স্যার, যে আপনি বলছেন যে আগে মাপছেন, সে বলছেন মাপিনি, কিন্তু সে হার্ট অ্যাটাক নিয়ে আমার কাছে হাজির হলো। তো এইখানে স্যার আমাদের কি করা উচিত? মানে আমরা তো প্রেশারের জন্য যাই না, এই জন্যে তো ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে, উচ্চ রক্তচাপ দিবস হলো অ্যাওয়ার্ড করতে হবে। খালি জনসাধারণকে অ্যাওয়ার্ড করতে হবে, আমাদের গণমাধ্যমগুলিকে অ্যাওয়ার করতে হবে, সরকারকেও অ্যাওয়ারনেস করতে হবে, ডাক্তারদের অ্যাওয়ার হতে হবে। কি আমি বলি যে যখনই কোনো রুগী হিসাবে ডাক্তারের কাছে আসে, সে পেটের ডাক্তার হোক, ফুসফুসের ডাক্তার, ওনার উচিত হবে যে ব্লাড প্রেশারটা মাপা। আমরা বেশিরভাগ ডাক্তার তাই করে, একটা জ্বরের রুগী আসলেও আমরা প্রেশারটা দেখে নেই, একটা স্ক্রিনিংয়ের মতো। আরেকটা হলো আপনার চাকরিতে জয়েন করার সময় অথবা কোনো নতুন পদে উন্নতির সময় বছর বছর এসিআর সমস্যা, সরকারিভাবে এসিআর করা হয়, বেসরকারিভাবে অনেক ইনস্টিটিউশনে বছরে একবার অন্তত পক্ষে ব্লাড প্রেশার মাপে। এটা কিন্তু এটার সংখ্যা তো খুব কম না, কতজন আর চাকরি করে। তাইলে অন্যান্য জায়গাতেও আমাদের এটা বলতে হবে যে যে কোনো রুগী বা যে কোনো ভদ্রলোক যদি কোনো কারণে আসে একটা পরামর্শের জন্য চিকিৎসা, আপনি মানে রক্তচাপটা আপনি মেপে দেখেন। এইভাবে কিন্তু স্ক্রিন আউট করা যায়। আরেকটা হলো এমনি বলা হয় যে যাদের বয়স 40-এর উপর হয়ে গেছে তাদের উচিত হবে অন্তত একবার করে দেখা, এবং যদি দেখা যায় যে ঊর্ধ্বমুখী, তাহলে ওই 2 মাস 3 মাস পরপর দেখতে হবে যে আসলে উচ্চ রক্তচাপ হয়ে যাচ্ছে কিনা। আর বেসিক্যালি 20 বছর বয়সও এই বলা হয় যে 20 বছর বয়সের যারা বয়স তাদেরকেও একটা স্ক্রিনিং করা উচিত। ওখানে যদি নর্মাল থাকে 3-4 বছর পরে আবার দেখা, এইভাবে কাজে স্ক্রিনিংটা হলো ইম্পর্টেন্ট। মানে স্ক্রিনিং করে তাকে আসলে হাইপারটেনশনটা আসলে। স্যার আপনি যখন আপনার রোগীকে বললেন যে আপনার তো প্রেশার, হাইপারটেনশন আছে, এটা তো নীরব ঘাতক, আপনাকে ওষুধ খেতে হবে, তখন রুগীর একটা ধারণাই হয় যে একবার ওষুধ ধরলে আমাকে সারা জীবন খেতে হবে, স্যার আমাকে অন্য কোনো পদ্ধতি আছে। এই বিষয়টা এটা তো মানে অহরহ, এবং আমি বলি মাঝে মাঝে রুগীদের, আপনাদের কি নেট কানেকশন আছে নাকি আপনাদের মধ্যে? মানে রংপুরের একজন রুগী আর ভোলার একজন রুগী একই কথা বলে যে আমার তো রক্তচাপ, আচ্ছা ওষুধ খাইলে তো ছাড়া যায় না, তাই না? এটা বলে আর কি। আমি কি বলি, আমি বলি যে ওষুধ না খেলে আপনি রোগটাকে পুষছেন আর কি, পুষতেছেন, এটাই করবেন, নাকি ওষুধ খেয়ে আপনি রোগটাকে নিয়ন্ত্রণ করবেন, কোনটা আপনার ইচ্ছা বলেন তো দেখি। তখন কিছুটা কনভিন্সড হয়, কিন্তু ধারণা কিন্তু এখনও আছে সবার মধ্যে। সে উচ্চশিক্ষিত লোকজনও কিন্তু এটা বলে, কিন্তু এটা কিন্তু খুব আত্মঘাতী ব্যাপার। আপনার বলে যে আমার বর্ডার লাইন প্রেশার আছে, কিন্তু আমি আজকে এই মেসেজটা দিতে চাই যে স্বাভাবিক রক্তচাপ 120/80, এই যে রক্তচাপ এর থেকে একটু একটু বাড়লেই শারীরিক বিভিন্ন ক্ষতি হতে থাকে, এটা প্রমাণিত। যদিও আমরা 130/80টাকে একটা কাট অফ ভ্যালু করেছি, আর 140/90টাকে উচ্চ রক্তচাপের কাট অফ ভ্যালু করেছি, কিন্তু হিসাব হলো 120/80 থেকেই কিন্তু একটু বাড়বে, ক্ষতি হইতে থাকবে। তাহলে আমরা কি সেই ক্ষতিটাকে আটকে রাখার চেষ্টা করব না? তাহলে আমাদের প্রথম কাজ হবে ওই লাইফস্টাইল চেঞ্জ, যেটা আমরা কিছুটা বলছিলাম, এক্সারসাইজ, খাবার, তারপরে শব্দ দূষণ থেকে তো এগুলি করা। এর সাথে এটা যদি আমাদের দেখা যায় বর্ডার লাইন একটু বেশি, তাহলে আমরা এটা 3 মাস 4 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারি যে এটা করে আমাদের প্রেশারটা কীরকম হয়। কিন্তু ফলো আপ করে দেখতে হবে প্রেশারটা আমাদের নিয়ন্ত্রণ হলো কিনা। আর যদি নিয়ন্ত্রণ না হয় ওষুধে চাইতে হবে। আবার যাদের একটা সার্টেন প্রেশার আছে, ওই প্রেশারকে আমি করব না, ওই সময় দেব না। আমি আজকে আমার কাছে আসছে, আমি আজকেই তাকে বলবো যে আপনার প্রেশারটা কমিয়ে রাখতে হবে, কারণ যে কোনো সময় ওই কোনো প্রেশারে আপনার ওই ব্রেনের রক্তনালী ছিঁড়ে যেতে পারে, হার্টের রক্তনালীতে অসুবিধা করতে পারে। কাজেই তখন কিন্তু আবার তাৎক্ষণিক আরেকটা বিষয় আছে যে অনেকে যে ওভার দ্য কাউন্টার ফার্মেসি থেকে যে আমার প্রেশার বেড়েছে, আমার ওষুধ, এটা খাচ্ছে। খুব ভালো প্রশ্ন করছেন। আমাদের প্রেশার নিয়ন্ত্রণের জন্য কতগুলি ক্যাটাগরির ওষুধ আছে, কিন্তু এই ওষুধগুলি ব্যক্তি অন্যান্য রোগ অথবা ব্যক্তির বয়স, ব্যক্তির হ্যাঁ মানে এই সমস্ত চিন্তা করে কিন্তু ওষুধ দেওয়া হয়। তারপর এমনকি আপনার লিঙ্গভেদও, একজন পুরুষ রোগীকে আমি 30 বছরের পুরুষ রোগীকে যে ওষুধটা দিব, আমি 30 বছরের মহিলা রোগীকে ওই ওষুধ দেব না। মানে রিপ্রোডাক্টিভ এই যে কিছু ওষুধ আমি দিব না। কাজেই
এটা একটা খুবই মারাত্মক ব্যাপার। আমি বলি যে একই ফ্যামিলিতে একই ছাদের নিচে যে উচ্চ রক্তচাপের 2 রোগীর প্রেসক্রিপশন এক হয়তো হবে না, হইতেও পারে, কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি। আপনার ডায়াবেটিস আছে, ওনার নাই। আপনার কিডনিটা অত খারাপ না, ওনার কিডনিটা খুব খারাপ। আপনি পুরুষ, উনি মহিলা, ইত্যাদি যদি চিন্তা করেন তাহলে প্রেসক্রিপশন কিন্তু 2টা হবে। যখন রেজিস্টার্ড আমাদের ফিজিশিয়ানের পরামর্শ মতো ওষুধ শুরু করবেন। জি, অনেক ধন্যবাদ প্রফেসর আব্দুল্লাহ আল শাফি মজুমদার। আপনি হাইপারটেনশন নিয়ে অনেক কথা বলেছেন, যেটা নিশ্চয়ই দর্শকদের অনেক উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ নিয়ে বিভ্রান্ত হবেন না। সঠিকভাবে মেপে জেনে নিন যে আপনার হাই ব্লাড প্রেশার আছে কিনা, এবং সঠিকভাবে এটা নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আপনার দীর্ঘায়ু হবে এবং আপনার শরীর ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।